হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব মনস্টার সিরিজের পার্ট 23। এর আগের পর্বগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। গত পর্বে আমরা দেখেছিলাম বস লিকে একটি কন্টেনারের ভিতরে বন্দি করে রাখে আর তার শরীরে 3টা নিডেল দেওয়ার কথা পেনিকে বলে। পেনি না চাইতেও 3টা নিডেল লিয়ের শরীরে। বস মনে করে হয়তো তাকে যদি ভয় দেখায় তাহলে সে সব কিছু বলে দিবে, কিন্তু তার কোনো ভয়ই লিয়ের উপর কাজ করে না, যার কারণে বস 3টি নিডেল লাগিয়ে দেয় এবং সে লির মরার অপেক্ষা করতে থাকে এবং তাকে মরার অবস্থায় রেখে চলে যেতে চায়। আর লি বারবার বলে যে আমার কাছে ওই কাগজটা নেই, এটা জেজের কাছে আছে, আপনারা চাইলে জেজেকে ধরলে সব তথ্য বেরিয়ে যাবে। কিন্তু বস এটা বিশ্বাস না করে লিকে মরার জন্য রেখে চলে। অন্যদিকে জিনার কাছে পেনির ফোন আসে। জিনা পেনিকে বলে দেখা করার জন্য। পেনি জিনার সাথে যখন দেখা করতে যায় তখন পেনি বলে যে তুমি যদি লিকে বাঁচাতে চাও তাহলে প্লিজ ওই ভ্যাকসিন ফর্মুলা খুঁজে বের করো। জিনা চিন্তিত হয়ে যায় কিভাবে সে এটা করবে। অন্যদিকে আমরা এন্ড্রি এবং জেজেকে দেখতে পাই যারা বসে কথা বলছিল। এন্ড্রির ফোনে একটি কল আসে। এন্ড্রির ম্যানেজার বলে যে আমরা একজন লোককে পেয়ে গিয়েছি যে কিনা এই ফর্মুলাটিকে ডিকোড করতে পারবে। এন্ড্রি আসে ওই লোকটির সাথে দেখা করতে। এন্ড্রি বলে যে আপনি এই ব্লু প্রিন্টটাকে ডিকোড করে দিন, আপনি কোথাও যেতে পারবেন না, আপনাকে যে কোনো একটি হোটেলে থাকতে হবে আর আমার করা সিকিউরিটি আপনাকে সব সময় দেখাশোনা করবে। যদি আপনি পালাতে চান তাহলে আপনার অবস্থা খুবই বাজে হয়ে যাবে। আপনি এই কাজটা করার পর আপনাকে অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা দেওয়া হবে, যার জন্য আপনি বুঝে শুনে কাজ করেন। তাদের মধ্যে ডিল ফাইনাল হয়ে যায় এবং এন্ড্রি বাহিরে চলে আসে। তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই লোকটির উপর কড়াভাবে নজর রাখার জন্য। অন্যদিকে গ্রে বলে যে এটা যেহেতু অত গুরুত্বপূর্ণ তাহলে আমরা এটাকে কিভাবে নজর রাখবো, এটাকে তো যে কেউ ছবি তুলে বা প্রিন্ট করে নিয়ে যেতে পারে। তখন এন্ড্রির অ্যাসিস্ট্যান্ট বলে তুমি কি এন্ড্রি স্যারকে বোকা ভেবেছ? এন্ড্রি স্যার অনেক আগেই এটাকে ফটোকপি করার চেষ্টা করেছে কিন্তু সে এটা করতে ব্যর্থ হয়, কাগজ কালো বের হয়ে যায়। তখন সে এটাকে পিকচার ওঠানোরও চেষ্টা করেছে কিন্তু পিকচারও খারাপ আসে, স্পষ্ট কোনো কিছু বোঝা যায় না, যার কারণে এটাকে কেউই নকল করতে পারবে না এটা চুরি করা ছাড়া। এটাকে এমন একটি কাগজে তৈরি করা হয়েছে যেটা কখনোই ফটোকপি বা পিকচার ওঠানো সম্ভব না। এটা শুনে গ্রে ভাবে যে তাহলে আমি কিভাবে এটা চুরি করব। সে জিনাকে কল করে হসপিটালে দেখা করতে বলে। গ্রে এসে বলে ফর্মুলাকে ফটোকপি বা প্রিন্ট করা সম্ভব না। তখন তার বন্ধু জ্যাক বলে যে তাহলে তুমি চুরি করে নিয়ে আসো। গ্রে বলে যে ভাই এটা তো কখনোই সম্ভব না। তখন গ্রের অফিস টাইম হওয়ায় সে বলে তোমরা গল্প করো, আমি এখন আসি। তখন গ্রে বাড়িয়ে যাওয়ার পর জ্যাক এবং জিনা চিন্তা করে যে কিভাবে তারা কি করবে এবং এর বিকল্প কোনো ওয়ে খুঁজতে থাকে। তখন তাদের মাথায় প্ল্যান আসে যে জিনার ভাই মেন্টালি অসুস্থ হলেও তার ফটোগ্রাফিক মেমোরি অনেক ভালো, তাকে দিয়ে এটা যদি 2 সেকেন্ড দেখানো যায় তখন সে হুবহু আঁকতে পারবে, যার কারণে তারা ইন্টারনেট থেকে একটি ফটো তাকে দেখায় এবং আঁকতে বলে। কিন্তু জিনার ভাইয়ের অনেক বেশি ঘুমে ধরায়, সে বলে আমাকে ঘুমাতে দাও। জ্যাক বলে যে পরে ঘুমাস, আগে কাজটি করে নে। তখন সে যখন ছবি আঁকতে শুরু করে তারা অবাক হয়ে যায় কারণ ছবিটি হুবহু সেম এঁকে ফেলেছিল জিনার ভাই, যার কারণে তারা ভাবে যে এই ফর্মুলাটি যদি জিনার ভাইকে একবার দেখানো হয় তাহলে সে এই ফর্মুলাটিকে ফটোকপি করে ফেলতে পারবে বা তার ব্রেন দিয়ে সুন্দর করে আঁকতে পারবে। অন্যদিকে আমাদের নাতানকে দেখানো হয় যে কিনা জেল থেকে বেরিয়ে এসেছিল। নাতান যখন এন্ড্রিকে দেখতে পায় সে বলে যে এই লোকটি আমাদের বাসায় কি করছে। তখন চেয়ারম্যান বলে যে তুমি মনে রেখো তোমার শাস্তি ছিল 6 বছরের, এই 6 বছর তুমি বাহিরের দেশে কাটিয়ে আসো, তোমার বাসায় থাকার কোনো প্রয়োজন নেই। নাতান বলে যে আমি কখনোই বাড়ি থেকে বের হয়ে যাব না, আপনার দুলালি রাজত্ব করবে এবং আমি দেশ থেকে বাড়িয়ে যাব, এটা কখনোই সম্ভব না। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ এসে বলে আমার ছেলে বাড়িতেই থাকবে, আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়ার সাহস কারণেই। তখনই চেয়ারম্যান বেহুশ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে যাওয়ায় চেয়ারম্যানের ওয়াইফ অনেক বেশি খুশি হয়। এটা নাতানও লক্ষ্য করে যে তার মা খুশি ছিল। যখন চেয়ারম্যানকে ডক্টর দেখানো হয় ডক্টর বলে যে চেয়ারম্যানের যে মেডিসিনগুলো চলছে এগুলোতে তো তার অবস্থা ভালো হওয়ার কথা, তার তো এই অবস্থা হওয়ার কথা না। আসলে বাসার কেউই জানতো না চেয়ারম্যানকে যে ভুল মেডিসিন দেওয়া হতো, তার মেডিসিনের কৌটায় ভরে তাকে ভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হতো। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা এখনও বেঁচে ছিল। পেনি তৃতীয় নিডলটি ভালোভাবে লাগায় না, যার কারণে লি বেঁচে গিয়েছিল। রোশনি বলে যে আমরা হয়তো এখানে পচে মরবো, আমাদের বের হওয়ার কোনো রাস্তা নেই। লি বলে যে তুমি
পিছন দিকে ঘুরো, পিছন দিকে মুভ করে আমার হাতের রশিটা খুলো এবং আমরা বেঁচে যাব। অন্যদিকে আমাদের বসকে দেখানো হয়, বসের সামনে ছিল পেনি এবং পেনির অ্যাসিস্ট্যান্ট আর চিরাগ। তারা বলে যে লি এখনও বেঁচে গিয়েছে। এখানে পেনির অ্যাসিস্ট্যান্ট বলে তাকে ছুরি দিয়ে আঘাত করে মারতে হবে। এখানে পেনি বলে যে স্যার, ওকে যদি আমরা না মেরে একটি সুযোগ দেই তাহলে হয়তো সে ভালোভাবে কাজ করতে পারবে। এখানে চিরাগের আপত্তি ঘটে, সে বলে যে দরকার নেই, ওকে মেরে ফেলে দেওয়া ভালো, কারণ আমরা তো জানি যে চিরাগ খাওয়ার জন্য কাজ করে। চিরাগ বলে সাথে রোশনিকেও মেরে ফেলা উচিত, না হয় রোশনি আমার সত্যটা জেনে ফেলবে। বস বলে যে তোমাদের এই বিষয়ে মাথা ঘামাতে হবে না, তোমরা লি এবং রোশনিকে আমার কাছে নিয়ে আসো। অন্যদিকে আমরা লি এবং রোশনিকে দেখতে পাই যে তারা অন্য কিছু প্ল্যান করছিল। তারা সুন্দর করে ওই জায়গায় বসেছিল, বাহিরে অনেক গুন্ডা পাহারা দিচ্ছিল। আর ওই পাহারা দেওয়া গুন্ডাদের মধ্যে একজন পানি খাওয়াতে যায় রোশনি এবং লিকে। যখনই সেই লোকটি পানি খাওয়াতে যায়, রোশনি বলে আমার অনেক পানি তৃষ্ণা পেয়েছে, আমাকে প্লিজ পানি দেন। রোশনিকে যখন পানি খাওয়াতে যায়, এখানে আমরা লিকে দেখতে পাই যে তার হাতের বাঁধন খুলে ওই লোকটিকে মাথায় মেরে বেহুশ করে দেয় এবং ওই লোকটির ফোন নিয়ে পুলিশকে ফোন করে বলে যে স্যার, এখানে কন্টিনিউয়ার ক্যাম্পিং চলছে, আপনারা যত দ্রুত সম্ভব চলে আসুন। অন্যদিকে বাহিরে থাকা গুন্ডাদের আলোচনা করতে শোনা যায় যে সে তো অনেক আগে ভিতরে পানি দেওয়ার জন্য গেছে, এখনও আসলো না কেন। অন্য একজন বলে যে তুমি গিয়ে ভিতরে দেখো। তখনই রোশনি বের হয়ে মারা শুরু করে। এখানে তারা আগুনও ধরিয়ে দেয় মারামারির মধ্যে। দুইজন দুই দিকে বাগতে শুরু করে। একটি কার এসে তারা একটি জায়গায় সরে দাঁড়ায়, যার কারণে রোশনি অনেকটাই ব্যথা পায় এবং লিকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আমার পায়ে মোচের কারণে আমি যেতে পারবো না। লি নিয়ে চলে যায় রোশনিকে। তখন তারা একটি জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু ওই জায়গার দুই দিকেই চলে আসে গুন্ডারা। তখন তারা মনে করে বাঁচতে পারবে না, পুলিশ চলে আসায় তারা দুইজন বেঁচে যায়। এদিকে বস বলে যে লি এত প্রফেশনালি কিভাবে কাজ করে, সে বারবার কিভাবে আমাদের হাত থেকে বেঁচে যায়। পেনি বলে বস এত সহজভাবে নেবেন না লিকে, কারণ সে চায়নাতে অনেক বড় বড় মাফিয়াকে ধরতে সাহায্য করেছে পুলিশকে। চিরাগ লিকে মারার কথা বলে, কারণ সে তো জেজের হয়ে কাজ করত। বস বলে যে ওদেরকে না মেরে আমার কাছে নিয়ে আসো, লিকে দিয়ে আমার কি উপকার আসে সেটা আমি দেখতে চাই। অন্যদিকে লিকে আমরা দেখতে পাই যে কিনা রোশনির পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল। মনে আছে বন্ধুরা যে রোশনিও একবার লির জান বাঁচিয়েছিল, তাকে যখন গুলি লাগে তখন সে তার গুলি বের করে তার একবার প্রাণটা বাঁচায়। এখন লি রোশনির জান বাঁচায়। লি বলে যে তুমি 2 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। রোশনি বলে আমি তোমাকে এত অত্যাচার করেছি, তারপরেও তুমি আমার প্রাণ বাঁচালে লি বলে যে তুমি তো তোমার কাজ করেছো, আর ব্লুপ্রিন্ট আমার কাছে নেই, কিন্তু ব্লুপ্রিন্টটা আমাকে খুঁজে বের করতে হবে। যদি আমি এই ব্লুপ্রিন্টটা না খুঁজে বের করি তাহলে আমার জন্যই ঝামেলা হয়ে দাঁড়াবে। এখানে জেজের কাছে আছে ব্লুপ্রিন্ট, এটা আমাকে খুঁজতেই হবে। লি রোশনিকে বলে যে আমার মনে হয় তোমার বস এসবের সাথে জড়িত আছে। রোশনি বিশ্বাস করতে চায় না, সে বলে যে আমার বস 20 বছর ধরে এনআইএর জন্য কাজ করছে। তখন লি বলে যে তুমি এতদিন ধরে কোথায় আছো, তোমার কি অবস্থা, কোনো বিষয়ে কেন সে কোনো খোঁজ খবর নিল না, তাহলে তুমি তাকে একবার টেস্ট করেই দেখো। এটা শোনার পর রোশনি রাজি হয়ে যায়। সে একটি বুথ থেকে ফোন করে চিরাগকে। তখন চিরাগ বসেছিল জেজের বাসায় এবং রোশনি বলে যে স্যার আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের একটি গ্যাং আটকে রেখেছে, লিয়ের অবস্থা খুবই বাজে, আমরা অনেক কষ্ট করে এখান থেকে পালিয়ে এসেছি। চিরাগ বলে যে তোমরা আমাকে একটি ঠিকানা বলো, ওই ঠিকানায় আমি তোমাদের এসে বাঁচিয়ে নেব। তখনই সে ফোন কেটে সব কিছু বলে দেয় জেজে এবং নীলের কাছে। নীল বলে যে এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ লিকে মারানোর। এটা শোনার পর তারা চলে যায় ওই জায়গায় এবং ওয়েট করতে থাকে অনেকক্ষণ অপেক্ষা করার পর লি এবং রোশনি যখন কেউই আসে না, তখন যে বাহিরে হয়ে আসে, সাথে তার অনেক গুন্ডারাও বেরিয়ে আসে। যেটা দেখার পর রোশনি অনেক বেশি আপসেট হয়ে যায়। সে বলে যে আমি কখনোই ভাবি না যে চিরাগ আমার সাথে এসব করবে, কারণ আমি অনেক বছর ধরে চিরাগের জন্য কাজ করছি। আমি তো ভাবতাম আমি আমার দেশের জন্য কাজ করছি, আমি আমার আইনের জন্য কাজ করছি। অন্যদিকে আমাদের জিনাকে দেখানো হয় যে কিনা হসপিটালে ছিল। জেকের ফোনে ফোন আসে, লিয়ের ফোন শুনে জিনা টান দিয়েই ফোনটা নিয়ে নেয় এবং বলে লি তুমি কোথায় আছো, কেমন আছো, কিভাবে আছো। তখন জিনা বলে যে জেককে ফোন দেও। জেককে যখনই ফোন দেয় জেক বলে যে জেজের লুকে দিয়ে জিনার জানের অনেক বেশি ভয় আছে, তুমি জিনাকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ জেজের লোক জিনাকে মেরে ফেলবে যে কোনো সময়। হয়তো জেজের লোক জিনাকে ফলো করছে। একটি ঠিকানা বলে দেয় যে এই ঠিকানায় তুমি জিনাকে পাঠিয়ে দাও। আর জেকও বুঝে যায় যে জেজের বডিগার্ড ফলো করছে জিনাকে।
জ্যাক জিনাকে হসপিটালের বাইরে বের করে দেয়। যখনই জেজের বডিগার্ড তাকে ফলো করতে যাবে, বডিগার্ডের উপর কফি ফেলে সে এখানে মারামারি করতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই যে তাদের মধ্যে বড় একটি হাঙ্গামা হয়ে যায় এবং জিনা এখান থেকে পালিয়ে যেতে সফল হয়। তখন জিনাকে পালাতে পেনি দেখে ফেলে। জিনা পালিয়ে একটি জায়গায় চলে আসে। এখানে সে লিকে দেখে ইমোশনাল হয়ে যায় এবং বলে যে তুমি এই ফোন এবং কিছু টাকা আছে এখানে, এগুলো রেখে দাও, তোমার কাজে লাগবে। লি বলে জিনা আমি তোমাকে অনেক বেশি মিস করেছি এতদিন। জিনা বলে আমিও তোমাকে অনেক মিস করেছি। এখানে লি বলে যে তোমার জান বিপদে আছে, তুমি সাবধানে থাকো। যে তোমার পিছনে লেগেছে সে তোমাকে মারার চেষ্টা করবে এবং এটা একবার না, সে বারবার করবে। এটা বলে সে বলে তুমি চলে যাও জিনা। জিনাও চলে যেতে শুরু করে। তখন পিস থেকে আমরা দেখতে পাই লি জিনার আর অরিজিনাল নাম ধরে ডাকতে শুরু করে। এখানে তো আপনাদের আমি কতবার বলবো যে জিনা জিয়াং ইয়ং নামে পরিচিত, যার কারণে তারা একজন আরেকজনের নাম জানতো না। তখন জিনাও বুঝে যায় তারা একজন আরেকজনের ব্যাপারে জানতো, কিন্তু কেউ কাউকে প্রকাশ্যে বলে না। এই ফার্স্ট টাইম লি জিনার নাম ধরে ডেকেছে, আর যেটা দেখে জিনা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং ইমোশনাল হয়ে লিয়ের কাছে চলে আসে এবং লিকে জড়িয়ে ধরে তারা দুইজনে। এসব দূর থেকে দেখছিল পেনি। এখানে সিন কাট করে নিয়ে যাওয়া হয় হসপিটালে, যেখানে জিনা চলে এসেছিল তার বাইকে নিয়ে। এখানে আমরা দেখতে পাই ওই লোকটি কাজ করতে করতে বলে যে আমার ঘুম পেয়েছে, আমি 3 ঘন্টা ঘুমাবো, তুমি 3 ঘন্টা পর আমাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিও। এখন আমি ঘুমাতে যাই, না হয় আমি কাজ করতে পারবো না। এটা বলে সে চলে যায় ঘুমানোর জন্য এবং গ্রে ফোন করে দেয় জিনাকে, বলে তোমরা রেডি থাকো, আমি চলে আসছি। এখন সে এই ফর্মুলাটিকে নিয়ে জিনার বাইকে দেখায় এবং জিনার ভাই এই ফর্মুলাটাকে দেখে তার ব্রেনে ক্যাচ করে নেয়। গ্রে বলে যে তোমরা কোন ধরনের মজা করছো আমার সাথে, ওকে দেখে কি লাভ, ও কি করবে। এখানে জিনা বলে যে ওকে আমরা দেখে নেব, এখান থেকে এখন চলো। তারা যাওয়ার রাস্তায় এন্ড্রি তাদেরকে দেখে নেয়। এন্ড্রি রুমে গিয়ে গ্রেকে জিজ্ঞেস করে এখানে কি জিনা এসেছিল। গ্রের সাথে সাথে মিথ্যা কথা বলে দেয়, সে এখানেও কেন আসতে যাবে, আর তাকে তো অনেক দিন ধরে আমি দেখি না। এদিকে আমরা জিনার বাইকে দেখতে পাই সে খুব সুন্দর করে ওইটাকে প্রিন্ট করে ফেলছিল। এটা দেখে তারা অনেক বেশি খুশি হয়। জিনা ওই ব্লু প্রিন্টটাকে সাথে সাথে পিক উঠিয়ে লিয়ের কাছে পাঠিয়ে দেয় এবং লি জিনাকে ফোন করে বলে যে এখন সব কিছু সমাধান হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আর সব কিছু সমাধান হওয়ার পর আমি, তুমি এবং তোমার ভাই US চলে যাব, আর সেখানে গিয়ে আমরা সুন্দর করে নিজের জীবন শুরু করব। লি ফোন করে পেনিকে একটি জায়গায় আসতে বলে। পেনি যখন ওই জায়গায় আসে লি বলে যে আমার কাছে ওই কপিটা আছে, তুমি যদি চাও তোমার বসকে আমি এই কপি দিব, কিন্তু এই সত্ত্বে তোমার বসকে আমার একটি কাজ করতে হবে, এই ঝামেলা থেকে আমাকে মুক্তি দিতে হবে। আমি জানি বস কোনো কথা দিলে তা রাখে। এখানে পেনি লিকে বলে যে চলো না, এই ফর্মুলাটা নিয়ে আমি এবং তুমি অন্য জায়গায় পালিয়ে যাই এবং দুইজনে নতুন করে সংসার শুরু করি। এটা শুনে লি বলে আমি অলরেডি জিনাকে কথা দিয়ে ফেলেছি, আমি তোমার সাথে যেতে পারবো না, তুমি তোমার মতো করে থাকো। এটা বলে লি এখান থেকে চলে যায় আর পেনি মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে সিন শিফট করে আমাদের হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে জিনার ভাই ওই ফর্মুলাটিকে তার নোট খাতায় আবার আঁকতে শুরু করে, যেটা দেখে জ্যাক বলে বাবা এটা বারবার আঁকার জিনিস না, যে কারণে সে ছিঁড়ে ফেলে দেয় এবং বলে এটা যদি তুমি বারবার আঁকো তাহলে লিয়ের জানের সমস্যা হতে পারে। লিয়ের কথা শুনে জিনার ভাই থেমে যায় এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জ্যাক চলে যাওয়ার পর সে ওই কাগজটা দিয়ে প্লেন বানায় এবং প্লেনটা ছুঁড়ে ফেলে দেয় জানালা দিয়ে। এখানে জেজে এবং জেজের বডিগার্ড কথা বলছিল এবং তার জেজের বডিগার্ড বলে যে কিছুক্ষণের জন্য কাল জিনার ভাই গায়েব হয়ে গিয়েছিল। তখনই তাদের শরীরে একটি রকেট এসে পড়ে এবং রকেট দেখে জেজে অবাক হয়ে যায়, কারণ সেম এটা ওই কপিটার মতোই ছিল। তখন জিনার ভাই এসে বলে যে এটা দিয়ে দাও, এটা যদি কেউর হাতে পড়ে যায় তাহলে লিয়ের জানের সমস্যা আছে। এটা শোনার পর বুঝে যায় যে এটা তারা কপি করে নিয়েছে, হয়তো তারা কাল রাত হসপিটালে গিয়েছিল এবং হসপিটাল থেকে এটা কপি করে নিয়ে এসেছে। তখনই নার্স এসে জিনার বাইকে এখান থেকে নিয়ে চলে যায় এবং প্ল্যান করতে থাকে জেজে এবং জেজের বডিগার্ড। যে বলে যে এ যদি বেঁচে থাকে তাহলে সারা জীবন এর ব্রেনে ওই ফর্মুলাটি থাকবে আর আমাদের জন্য বিপদ হবে, যার কারণে সে একটি বিষাক্ত ইনজেকশন দিয়ে দেয় তার সেলাইনে। তখন জিনার ভাই জিজ্ঞেস করে আঙ্কেল এটা কি করছেন। তখন সে বলে যে এই ইনজেকশনটা দেওয়ার কারণে তোমার ঘুম তাড়াতাড়ি আসবে এবং ভালো আসবে। অন্যদিকে জিনা যখন আসছিল তখন সে জেজেকে দেখে জিনা ভয় পেয়ে সালাম দিয়ে তার সামনে দিয়ে চলে যায় এবং চিন্তা করে যে এখানে কি করছিল। তখনই সে তার ভাইয়ের রুমে চলে যায় এবং ভাইয়ের রুমে গিয়ে লিকে কল করে। লির সাথে কথা বলার সময় সে দেখতে পায় তার ভাই চটপট করে এবং তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এসব লিও শুনতে পায়। লি জিনা এবং জিনার ভাইয়ের কাছে যাওয়ার জন্য চটপট করে, কিন্তু তাকে আটকে দেয়
রশনি। অন্যদিকে আমরা দেখতে পাই ও ডক্টর অনেক চেষ্টা করার পরও জিনার ভাইকে বাঁচাতে পারে না এবং বলে যে জিনার ভাই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এটা দেখে জিনা অনেক বেশি কান্না করে। লিও ছিল এখানে, কিন্তু লি আসতে রশনি তাকে আটকে দেয়, কিন্তু লি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। যেও এখানে ছিল, যে শয়তানি মার্কা হাসি দেখে বুঝে যায় লি যে হয়তো যেই তাকে মারিয়েছে এবং বলে যে তোমাদের আমি ছাড়বো না। জিনা অনেক কান্না করে। লি রাগের চোখে দেখতে তাকে যেকে। এর মধ্যে দিয়ে সিরিজটি শেষ করে দেওয়া হয়। সিরিজের নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।